গোধূলিবেলা পশ্চিম আকাশের হলদেটে বর্ণের সূর্য লাল বর্ণ ধারণ করেছে। পূব দিকের সূর্যটা একটু একটু করে হেলে পড়ছে পশ্চিম দিকে। সূর্যের জ্যোতি ফুরিয়ে চারদিকে অন্ধকারের আভাস জানান দিচ্ছে। এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে বসে আছে সাগর, নেহাল, গালিব, ফিদান। আলাপ চলছে বিভিন্ন বিষয় নিয়ে। গালিব আর নেহাল মূলত কথা বলছে সেই দিনের সেই ছেলেটির ব্যাপারে, যে ছেলের সাথে সাগরের ধস্তাধস্তি হয়েছিল রেস্টুরেন্টে। তাদের কথার আগামাথা বুঝতে না পেরে ফিদান তার নিজ ভাষায় বলল, আই কাম টু বাংলাদেশ টু এক্সপ্লোর দ্য কান্ট্রি, বাট নাথিং ওয়েন্ট আজ প্লেগু। I did not even get to properly talk to the person I come to see. I don't have any time left. I have to go back to London. The vacation is over. বাংলাদেশ আসলাম দেশটা ঘুরে দেখব, অথচ কিছুই হলো না। যাকে দেখতে আসলাম তার সাথেও ঠিকঠাক কথা হয়নি। আমার হাতে তো আর সময় নেই, আমাকে আবার লন্ডন ব্যাক করতে হবে। ছুটি শেষ। ফিদানের বলা বাক্যে সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ফিদানের দিকে। সাগরের চাহনি দেখে ফিদান কিছুটা সংশয়ে পড়ে যায়। বেচারা বুঝতে পারে না হুটহাট সাগর এভাবে তাকায় কেন। সাগরের দৃষ্টি লক্ষ্য করে গালিব বলে, হয়েছে ভাই, ছেলেটারে চোখে গিলে খাওয়া বন্ধ কর। স্বাভাবিক কথাই বলেছে সে, দেশটাও তো ঘুরতে পারেনি, তুই এক প্রকার আটকে রেখেছিস ওকে। গালিবের বলা বাক্য শ্রবণ হতে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে সাগর। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, এই বাস্টার্ডকে দেশে আসতে বলেছে কে? বাস্টার্ড। ফিদার সাথে সাথে উচ্চারণ করলো বাক্যটা। ভুরু কুচকে বুঝতে চাইল তিন বন্ধুর হাবভাব। গালিটা আসলে কাকে দিল এটাই বোঝার ব্যাপার এখন। এনিথিং রং? নো। গালিব তো ঠিকই কথা বলল। তুই ওকে একদিনের জন্য হলেও নিজের বাসায় নিয়ে যা, ফিদানকে সবটা বুঝিয়ে বল। যদিও আমাদের যা বলার আমরা তা বলেছি, সে এখন আর আগের মতো ওই রকম বিহেভ করবে না আশা রাখছি। আজকে রাতে সবাই ব্যাক করবে। আমি চাচ্ছিলাম কাল পরশু ওকে আমাদের বাসায় নিয়ে যায়, সবার সাথে পরিচয় হোক, একটু সময় কাটা, খাওয়া দাওয়া করুক। তারপর তোরা ওকে নিয়ে 3 দিনের ট্রিপে কক্সবাজার যাবি। সেখানটা ভালো করে ঘুরিয়ে এনে দেশ ছাড়া করবি। আর ওকে দেশ ছাড়া করার সম্পূর্ণ দায়িত্ব গালিবের। সাগরের গাম্ভীর্যপূর্ণ কথা এবার কিছুটা নড়ে চড়ে বসে গালিব। ফাঁকা ঢোক গিলে বলে, আমার উপরে এই দায়িত্ব দিচ্ছিস কেন? ও থাকাতে তো আমার কোনো প্রবলেম হচ্ছে না, বরং তোর প্রবলেম হচ্ছে। তুই ওকে পাঠাবি ওকে? এবার সাগর রাগী দৃষ্টিতে তাকায় গালিবের দিকে। গালিব তা দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গা ঝাড়া দিয়ে বসে। দুইজনের নিশ্চুপ যুদ্ধ দেখে নেহাল হতাশ গলায় বলে, তোদের কাউকেই ওকে দেশ ছাড়া করতে হবে না। ওর ছুটি প্রায় শেষ, ও নিজেই তখন চলে যাবে। আর সাগর, তোর প্ল্যান একদম ঠিক আছে, এইভাবেই আগানো উচিত। তারপর সবাই মিলে ফিদানকে পুরোটা বিষয় ক্লিয়ার করে বলে দিই। তুহিনুজ্জামানের বাড়িতে ছোটনের রিসেপশনের প্রোগ্রামের আয়োজন দুপুরেই করা হয়েছে। যেহেতু গ্রাম অঞ্চল, তাই রাতের প্রথম প্রহরে ভূঁইয়াবাড়ির সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় বিকেল 5টার দিকে। ছোটন তার বউকে নিয়ে চলে গেল শ্বশুর বাড়িতে। নিয়ম অনুযায়ী 2 রাত 3 দিন থেকে ফিরে আসবে। ভূঁইয়াবাড়ির সকলে যে যার মতো গোছগাছ করতে ব্যস্ত। সেদিক দিয়ে সাদাপা রাফিদের কোনো প্যারা নেই। তারা যা এনেছিল তা তারা হারানোর ভয়ে সঙ্গে সঙ্গে ব্যাগে ঢুকিয়ে রাখত। দুই ভাই 2 চেয়ার নিয়ে বসে আছে, দুজনের দৃষ্টি মোবাইলের দিকে। তবে রাফিদ একটু পরপর মিটিমিটি করে হাসছে, কখনো বা ঠোঁট কামড়ে মুচকে হাসছে, চোখে মুখে লাজুক আভা। সামনে বসে সাদাব সবটাই সন্দেহী দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। ইদানিং রাফিদের মধ্যে যে বেশ পরিবর্তন এসেছে তা সে বেশ বুঝতে পেরেছে। বাসাই থেকে যতটা না বুঝেছে, এই গাজীপুরে এসে রাফিদের সাথে এই কয়েকদিন থেকে খুব ভালোই বুঝতে পেরেছে। চারদিকে কেমন প্রেম প্রেম গন্ধ। সাদাব আবার কৌতূহল দমিয়ে রাখতে না পেরে, কি ভাই, কি দেখছো এভাবে? আবার হাসছো, লক্ষণ তো তোমার ভালো ঠেকছে না। রাফিদ শুনল না সাদাপের কথা। সে এমনভাবে মোবাইল নিয়ে পড়ে আছে, মনে হচ্ছে এদিক সেদিক সেকেন্ডের জন্য তাকালেও বুঝি বিশাল কিছু মিস হয়ে যাবে। সাদাপ এবার হাত বাড়িয়ে রাফিদের বাহুতে হালকা করে ধাক্কা দিল। কি কি দেখছো এভাবে? রাফিদ চোখ তুলে চায় সাদাপের দিকে, কিছু একটা বলতে যাবে। ঠিক সেই সময়ে আরিসা সেখানে তার মিতা রুহিকে নিয়ে হাজির হয়। সাদাপ অবশ্য আরিসাকে লক্ষ্য করেনি। আরিসা খুব উৎসুক হয়ে বলে, এই সাধু, তুই কি আমাদের গাড়িতে যাবি না?
আরিসার কণ্ঠস্বর কর্ণকুহর হলেও সাদাব চোখ তুলে চায়নি। আগের মতোই রাফিদের দিকে তাকিয়ে আছে। রাফিদ তাকিয়ে আছে আরিসার দিকে। আরিসা একদম সঠিক সময়ে এসেছে। এখন হয়তো সাদাব টপিকটা ভুলে যাবে। রাফিদ সাদাবের চোখে স্পষ্ট সন্দেহ দেখেছে। সাদাবকে চুপ থাকতে দেখে আলিসা আবার বলল, আসার সময় তো আমাদের গাড়ি দিয়ে এসেছিস, যাওয়ার সময় যাবি না? ওই গাড়িতে জায়গা হবে? সাদাব উত্তর করল না, বসা থেকে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। তারপর ব্যস্ততা দেখিয়ে রাফিদের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি বসো, আমি একটু আসছি, আমার একটা কাজ আছে। রাফিদ মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাদাব আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে। আরিসা সাদাপের এই নীরবতা মেনে নিতে পারছে না। এভাবে ইগনোর করার মানেটা সে বুঝতে পারছে না। আগে পরে ঝগড়া হয়েছে, কখনোই এমন করেনি। ব্যথিত হৃদয়ে রাফিদকে বলল, ভাইয়া সাদাব আমার সাথে এমন করছে কেন? রাফিদও গা ঝাড়া ভাব নিয়ে বলে, কই কেমন করলো? এই যে কথা বললো না আরিসার সাথে। আমি লক্ষ্য করছি সাদাব আরিসাকে ইগনোর করছে, আর আপনি সাদাপের সাথে থেকেও তা দেখতে বা বুঝতে পাননি। অদ্ভুত। আরিসার সাথে দাঁড়ানো রুহি রাফিদের উদ্দেশ্যে বলল কথাগুলো। রাফিদ ভুরু কুঁচকে ভাবলেশীনভাবে তাকালো রুহির দিকে। বা অনেক কিছু বোঝার ক্ষমতা আছে দেখছি আপনার। তার কি বুঝতে পারলেন? কথাটা বলেই রাফিদ তার দুই হাত ভাঁজ করে রাখলো বুকে। চোখে মুখে ব্যাপক কৌতূহল তার। রাফিদের এমন আচরণে কিছুটা থতমত খেয়ে গেল রুহি। আরিসা আর কথা বাড়ালো না, রুহিকে সঙ্গে নিয়েই জায়গা ত্যাগ করলো তৎক্ষণাৎ। সন্ধ্যে থেকে উষা আজকে মহাব্যস্ত। বাড়ির সকলে ফিরবে আজকে। সবার জন্য রান্নাবান্নার দায়িত্বটা উষার কাঁধেই। অবশ্য উষার এগুলো করতে ভীষণ ভালো লাগে। একটা একটা করে সব আইটেম রান্না করা শেষ প্রায়। উষার কাজে সাহায্য করছে লিজা বেগম। লিজা বেগমের সাহায্যে উষার রান্না প্রায় শেষ পর্যায়ে। কলিং বেলের শব্দে লিজা বেগম কিচেন থেকে বেরিয়ে আসে। এই সময়ে সাগরের ফেরার কথা, আর এক দণ্ড দেরি না করে দরজাটা খুলে দিলেন লিজা বেগম। ব্যস্ত পায়ে ঘরের ভিতরে প্রবেশ করে সাগর। পরপর গম্ভীর কণ্ঠে জানতে চায়, উষা কোথায়? উষা আম্মা তো রান্নাঘরে আছে, কিছু লাগবো বাপজান? লাগলে কয় আমারে, থাক আমিই যাচ্ছি ওর কাছে। তুমি বরং সবার রুমগুলো একটু গুছিয়ে এসো। উষা আম্মায় সব কইরা ফেলছে, তবুও একবার ঝাড়ু দিয়ে এসো। এবার আর প্রতি উত্তর করলেন না লিজা বেগম। বুঝলেন সাগর উষার সাথে একা কথা বলতে চাইছে। দ্বিরুক্তি না করে মুচকি হেসে চলে গেল লিজা বেগম। সাগর দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে যায়। সেই সকালে বেরিয়েছে সে। সারাদিন একটাবারের জন্য মেয়েটার খোঁজ নেয়নি। বুকটা কেমন আনচান আনচান করছে। উষা কাজে ব্যস্ত। সাগর গিয়ে কিচেনের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। কাজে ব্যস্ত পটু উষার দিকে নজর স্থির রাখে। এক পর্যায়ে সাগর মনে মনে চিন্তা করে, আজকে যদি তাদের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকতো, তাহলে হয়তো এখন খুব সহজেই সাগর উষাকে পেছন থেকে জড়িয়ে ধরতে পারত। দীর্ঘশ্বাস ফেলে সাগর এগিয়ে যায় উষার দিকে। উষার খুব নিকটে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বলে, লেখাপড়া বাদ দিয়ে এসব করছিস? পরীক্ষার আর কয়দিন বাকি? অনলাইনে অর্ডার করে দিলে হতো না? হঠাৎ করে পরিচিত পুরুষের কণ্ঠস্বরে চমকে পেছনে তাকায় উষা। সাগর ভাইকে তার নিকটে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় কিছুটা, তবে নিজেকে স্বাভাবিক রেখে উত্তর করে, লেখাপড়ায় অসুবিধা হবে না। আর আমি থাকতে অনলাইনে অর্ডার করবে কেন? হয়েছে, পাকনামি অনেক করেছিস। রান্না শেষ নাকি? শেষ। আপনাকে খাবার দিব নাকি সবাই এলে সবার সাথেই খাবেন? উষার করা প্রশ্নে সাগর কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে। তারপর নিজের স্বভাবস্বরূপ গম্ভীর ভঙ্গিতেই বলে, সবাই আসুক তখনই খাবো। এখন যা কাজ বাকি আছে তা খালাকে বুঝিয়ে দিয়ে তুই আমার জন্য এক কাপ কফি আর ফ্রিজ থেকে ওয়াটার পট নিয়ে আমার রুমে আয়। 10 মিনিটের মধ্যে আসবি বলে দিলাম। উষা মনে মনে ভেঙচি কাটে, খুব ভাব দেখানো হচ্ছে ব্যাটার। ঠিক আছে আপনি যান। সাগর বেরিয়ে গেল। শাওয়ার নেওয়ার দরকার। সারাদিন খুব ধকল গেছে। অফিসে কাজের চাপ একটু বেশি। উষা পানির বোতল আর কফি নিয়ে এসেছে। দরজা হালকা ভেড়ানো ছিল। ধাক্কা দিতেই পুরোটা খুলে গেল। মাথা ঢুকিয়ে একবার দেখে নিল রুমে কেউ নেই। হাঁপ ছেড়ে বাঁচল যেন উষা। গতকাল রাতের কথা মনে হলে এখনো লজ্জায় মরি মরি অবস্থা উষার। বেডসাইড টেবিলের ওপরে কফিটা আর পানির বোতল রেখে রুম থেকে বের হতে যাবে। ঠিক সেই সময়ে ওয়াশরুমের দরজা খোলার শব্দে পেছনে তাকায় উষা। কোমরে টাওয়াল জড়িয়ে আর একটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হচ্ছে সাগর। সাগরকে বের হতে দেখে উষা তড়ি ঘড়ি করে বের হতে চায় রুম থেকে।
দাঁড়া, কথা আছে আমার তোর সাথে। সাগরের গম্ভীর স্বরে তোলা প্রতিধ্বনিতে থেমে যায় উষার পা। ঘাড় ঘুরিয়ে আবারও তাকায় পেছনে। পা দুটিকে দরজার সামনে স্থির করে জানতে চায়, কোনো দরকার লাগবে কিছু আপনার? কথা বলতে বলতে সাগর হাতে কফির মগটা তুলে নেয়। বিছানায় আরাম করে বসে উষাকেও ডাক দেয় নিজের পাশে এসে বসার জন্য। এখানে আয়, বস আমার পাশে। উষা কাঁচুমুচু ভঙ্গিতে এগিয়ে যায় সাগরের কাছে। তারপর আস্তে করে মিহির স্বরে বলে, আমি দাঁড়িয়েই ঠিক আছি, বলুন আপনি। সাগর আগে দৃষ্টিতে তাকায় একবার, পরপর গম্ভীর স্বরে বলে, গাজীপুরে যাওয়ার দিন রাতের বেলা তোকে একটা শর্তের কথা বলেছিলাম, মনে আছে? শর্ত? শর্ত। একটা শর্তের বিনিময়ে আমি তোকে গাজীপুরে নিয়ে যেতে রাজি হয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু আপনি তো কি শর্ত সেটা বলেননি। ভেবেছিলাম গিয়ে বলবো, কিন্তু পরে আর সময় পাইনি বলার। এখন বলছি। উষা একটু নড়ে চড়ে দাঁড়ায়। ঠিক আছে, বলুন। শোন, শর্তটা মূলত মামার বাসার একটা বিষয় নিয়ে, বাট সেখানে যেহেতু আমরা থাকিনি তাই আপাতত সেটা জানার কোনো দরকার নেই। কিন্তু এখন যেটা বলবো সেটা তোকে মানতে হবে। আর আমার কথার যদি একটু নড়চড় হয় তাহলে তার ফল ভালো হবে না। হুমকি দিচ্ছেন মনে কর তাই। যদি না মানি তাহলে নিজের ভাগ্য নিজে ধ্বংস করবি। সাগরের নির্লিপ্ত জবাবে চুপ হয়ে যায় উষা। সাগর কফিতে চুমুক দিয়ে আইসি ভঙ্গিতে বলে, আজকে সবাই চলে আসবে। ফিদান দেশে আসার পর থেকে আমাদের বাসায় আসার জন্য উৎসুক হয়ে আছে, কিন্তু মা চাচি আমরা বাসায় নেই বলে এতদিন ওকে বাসায় আনেনি। তারপর একটু থেমে আবারও বলে, তাকে না আনার পেছনে অন্য একটা কারণও অবশ্যই আছে। সে যাই হোক, তুই আর ফিদান যেহেতু পূর্ব পরিচিত তাই আমি বলবো, ফিদান বাসায় আসলে যতটা সম্ভব ওর থেকে দূরে দূরে থাকবি। আমি যেন ওর আশেপাশে তোকে না দেখি। রান্না বান্নার ঝামেলাতেও যেন তোকে না দেখি। যদি আগ বাড়িয়ে কিছু করতে যাস তাহলে এর ফল মোটেও ভালো হবে না বলে দিলাম। উষা খুব মনোযোগ দিয়ে শুনল পুরোটা। সাগরের জেলাসি অল্প বিস্তর হলেও আন্দাজ করতে পেরেছে সে। মেহমানের সাথে খারাপ আচরণ কেন করব? আর ফিদান ভাইয়াও খুব ভালো ছেলে যতটুকু জানি। সাগর দাঁতে দাঁত চাপলো, রাগান্বিত স্বরে আওড়ালো, ভালো খারাপ তোকে যাচাই করতে বলিনি। আমি বলেছি ওর থেকে দূরে থাকবি, মানে দূরে থাকবি। তোর ভালো মন্দ আমি বুঝবো। সাগর নিজের কথা শেষ করে উষাকে কিছু বলার আর সুযোগ না দিয়ে জামা কাপড় হাতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। উষা সাগরে যাওয়ার পথে তাকিয়ে বলল, কাল তো আমার কলেজে এবং কোচিংয়ে এক্সাম আছে। চাইলেও তো মনে হয় আমি থাকতে পারবো না। না থাকতে পারলে আরও ভালো। সকালে তৈরি থাকিস, আমি দিয়ে আসবো। সাগরের নির্লিপ্ত জবাব। তবে উষার রাগ লাগলো না সাগরের এই অধিকার বোধ দেখে। সাগর ভাইও যে তাকে নিয়ে ভাবে এতে উষা খুশি। তুহিনুজ্জামানের বাড়িতে এতদিন শোরগোল ছিল বিয়ে নিয়ে। বিয়ে শেষ, এখন সকলেই যার যার নিজস্ব গন্তব্যে পাড়ি জমাবেন। ভূঁইয়া বাড়ির সকলেও আজকে চলে যাবে। যদিও মারিয়া জামানের আরও দুদিন থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সাগরের কথা শুনে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছেন। যদিও নিজের সংসার ছেড়ে কতদিন যাবৎ দূরে আছেন, এখানে আর মন টিকছে না। সিজন ভূঁইয়া তার পরিবার সমেত গাড়িতে উঠে যার যার অবস্থানে বসে পড়েছে। নাবিলা ভূঁইয়াও তাদের গাড়িতে নিজের স্বামী, সন্তান, পুত্রবধূ নিয়ে বসেছেন। আরিসা বাহিরে, এখনও শাওন আর রুহির কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। রাফিদ আর সাদাফও নিজেদের জায়গায় যায়নি এখনও। প্ল্যান অনুযায়ী ড্রাইভ করবে রাফিদ আর সামনে বসবে নাহিদ ভূঁইয়া, পেছনের সিটে সিজন ভূঁইয়া, লিপি বেগম আর আরাফ, তাদের পেছনে নাবিল ভূঁইয়া, মারিয়া জামান আর সাদাফ, এবং সর্বশেষ বসবে শামিন আর তার হাজবেন্ড। ব্যাগপত্র ডিকিতে তুলতে তুলতে একবার সামনে তাকায় সাদাফ। তখনও আরিসা হেসে হেসে কথা বলছে শাওনের সাথে। ভেতরে ভেতরে সাদাফ রেগে আগুন হলেও বাইরে থেকে শান্ত। আরিসাকে দেরি করতে দেখে সিজন ভূঁইয়া বললেন, দেরি হয়ে যাচ্ছে মামা, গাড়িতে গিয়ে বসো। মামার তাড়া দেওয়ায় আরিসা সাবান আর রুহিত থেকে বিদায় নেয়। গাড়ির দিকে এগিয়ে আসতেই সাবান পিছু ডেকে বলে, ঢাকায় গিয়ে দেখা হবে রিসা। আরিসাও পেছনে ফিরে সম্মতি স্বরূপ মাথা নাড়ায়। সাদাপা রাফিদ বাহিরে থাকায় শুনল শাওনের কথা। শাওন ছেলেটাকে এক প্রকার অসহ্য লাগে সাদাফের। সাদাফের দূর সম্পর্কের খালাতো ভাই শাওন। একে অপরের সাথে খুব কম সময়েই সাক্ষাৎ হয়েছে। শাওন বন্ধুত্ব সুলভ আচরণ করলেও সাদাব কখনো নিজের থেকে সমর্থন জানায়নি। এবারের কাণ্ডে তো সাদাব আরও বিরক্ত তার ওপরে। আরিসাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সাদাব চোখ মুখ শক্ত করে নিজের হাতের কাজ শেষ করে। আরিসা এসে সাদাবের কাঁধে হাত রেখে বলে, আমাদের গাড়িতেই তো যাবি, এই গাড়িতে তো জায়গা হবে না, পেছনে বসবি না আমার সাথে?
সাদাব প্রতি উত্তর করল না। রাফিদ জানে সাদাব কথা বলবে না, তাই ভাইয়ের জন্য ব্যাপারটা ক্রিটিক্যাল না করে বলল, হ্যাঁ রে সাদাব, আমার চার্জারটা মনে হয় রেখে এসেছি, একটু গিয়ে চেক কর না। ভাইয়ের কথা শুনে সাদাব বুঝল তাকে আলিসার হাত থেকে বাঁচাতেই এমন কথা বলেছে রাফিদ। নিজেও আর দেরি না করে আবারও ঘরের দিকে গেল। আলিসা হতাশ কণ্ঠে বলল, তুই তাহলে আয়, আমি যাই। আলিসা গাড়িতে উঠেই নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গাড়ি চলতে শুরু করেছে বুঝতে পেরেই হকচকিয়ে ওঠে। মায়ের দিকে তাকিয়ে বলে, এ কি, গাড়ি ছেড়ে দিচ্ছ কেন? সাদাব আসবে না? ও তো আমাদের গাড়ি দিয়েই যাওয়ার কথা। তুবা সামনে থেকে বলল, কে বলেছে সাদাব আমাদের সাথে যাবে? সাদাবরা তো গাড়ি ছেড়ে দিয়েছে, ওই তো সামনেই তাদের গাড়ি দেখা যাচ্ছে। ওই গাড়ির ড্রাইভার আমাদের গাড়িতে, আর রাফিদ ড্রাইভ করছে। সাদাব ওই গাড়িতেই গেছে। আলিসা অবাক হলো। মনের আকাশে কালো মেঘ জড়ো হলো। সাদাব এমনটা করবে কখনো ভাবেনি। গত 2-3 দিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে, ইগনোর করছে। আলিসার মনেও এবার অভিমান জড়ো হলো। মনটা ভীষণ পুড়ছে। হাজার ঝগড়া হলেও এমনটা কখনো হয়নি। ছোট থেকে একসাথে বড় হয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিল, আমিও দেখব কয়দিন এভাবে ইগনোর করে আমাকে, কতদিন কথা না বলে থাকে। সিজান ভূঁইয়াদের ঢাকা শহরের দুর্বিষহ জ্যাম পেরিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 11টা পেরিয়েছে। সকলের আগমনে ভূঁইয়া বাড়িতে যেন প্রাণ ফিরে পেল। 2 কর্ত্রীর অনুপস্থিতিতে বাড়িটা কেমন মরা হয়ে গিয়েছিল। সকলে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে ঘুমোতে চলে গেছে। যেহেতু বড় আম্মু চাচি আম্মা জার্নি করে এসেছেন, তাই কিচেন আর ডাইনিং টেবিল গোছানোর দায়িত্ব উষাই নিল। হাতের কাজ শেষ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখা মিলল সাগর ভাইয়ের সাথে। উষাকে নিজের রুমের দিকে এগিয়ে যেতে দেখে সাগর এগিয়ে এলো। থমথমে কণ্ঠে বলল, কোথায় ঘুমাবি আজকে? উষা অবাক হলো এমন প্রশ্ন করায়। কোথায় ঘুমাবে মানে কি? নিজের রুমে ঘুমাবো? কোথায় ঘুমাবো আবার? আমার রুমেই ঘুমাবো। একা থাকতে পারবি না? থাকতে পারলেই কি? অভ্যাস তো করতে হবে নাকি? অভ্যাস করতে হবে কেন? আমি আছি কি জন্যে? উষা বুঝতে পারিনি সাগরের বলা বাক্য। পরপর আবারও প্রশ্ন করে, কি বললেন? বুঝতে পারিনি। এত কিছু বুঝতে হবে না তোকে। আমার রুমে চল, নিজের ঘরে ঘুমাবো। কথাটা বলে উষা ডান হাতটা সন্তর্পণে চেপে ধরে নিজের হাত দ্বারা পা বাড়ায় সাগরের নিজের ঘরের দিকে। উষা একটু না অনেকটাই অবাক। এভাবে হাত ধরে সাগর ভাই নিয়ে তাকে রুমে নিয়ে যাচ্ছে, আবার বলল নিজের ঘর। অবাক না হয়ে উপায় আছে উষার? অবশেষে উষারও কি একটা ভালোবাসাপূর্ণ সংসার হতে চলেছে। উষা অতি বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সাগরের সুশ্রী মুখশ্রীতে। মনে মনে কিছুটা খুশিও লাগছে উষার। যাক, অবশেষে সাগর ভাই আমাদের সম্পর্কটাকে একটু গোছানোর চেষ্টা তো করছে। উষা আর দ্বিমত করল না। সম্পর্কটা যদি স্বাভাবিক হয় তাহলেই তো ভালো। শেষ পর্যন্ত কি আছে ভাগ্যে দেখা যাক। বিছানায় এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে আছে উষা। একবার এ পাশ তো আর একবার ও পাশ করছে বারবার। চোখে ঘুম নেই। মাঝে মাঝে পাশে শুয়ে থাকা হৃদয়হীন পাষাণ পুরুষটির দিকেও তাকাচ্ছে আর চোখে, অন্তত সতর্ক দৃষ্টিতে। সাগর সোজা হয়ে শুয়ে আছে, এক হাত কপালের ওপরে রাখা। ঘুমিয়ে পড়েছে কিনা বুঝতে পারছে না উষা। আগে পরে যতবারই একসাথে থাকা হয়েছে ততবারই কোনো না কোনো অঘটন ঘটেছে, তারপরেও একসাথে থাকা হয়েছে। কিন্তু আজকে দুইজনের সমর্থনে একসাথে একই বিছানায় দুজন। উষার চোখে ঘুম নেই। উষা আবারও অন্নপাশ হয়ে শুতেই সাগর এগিয়ে যায় উষার দিকে। সাগরের নিজের চোখেও ঘুম নেই। মনের মাঝে এক ঝড় চলছে তার। পেছনে থেকে উষার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে নেয় সাগর। ঘাড়ে নিজের মুখ গুজে সময় নিয়ে নিজের অধর চেপে উষ্ণ স্পর্শ করে সাগর। আকস্মিক পুরুষালী স্পর্শে আতঙ্কিত হয়ে পড়ে উষা। নিজেকে ছোটাতে চাইলেও এই শক্ত বাঁধন হতে ছাড় পাওয়া এত সহজ নয় উষার জন্যে। সেভাবে থেকে হাসকি টনে সাগর বলে, কি হলো সুইট বি, ঘুমাচ্ছ না কেন? উষার মুখে রা নেই। সাগরের শরীরের উষ্ণতা উষার শরীরেও ছড়িয়ে পড়ছে। কথা বলার দরুন ঠোঁট জোড়া বারবার উষার ঘাড় স্পর্শ করছে। আর নড়চড় করে না সোনা, ঘুমিয়ে পড়ো। সাগরের আহ্লাদি বাক্যে উষার মন আবেগে অপ্লুত হলেও কোথাও একটা অসহ্য যন্ত্রণা অনুভব করছে উষা। সাগরের শক্ত বাঁধনে থেকে সাগরের দিকে ফিরে উষাকে নড়তে দেখে চোখ মেলে তাকায় সাগর।
উষা সাগরের গালে নিজের বাঁ হাত রাখে, নিজেদের দূরত্ব কিছুটা ঘুচিয়ে আর একটু এগিয়ে যায় সাগরের দিকে। কান্না মিশ্রিত স্বরে বলে, কেন এমন করছেন আপনি? এভাবে আমাকে আপনার মায়ায় ফেলছেন কেন? আমাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন। এত আদর ভালোবাসা দেখিয়ে কী লাভ? সেই তো দুদিন পরে ডিভোর্সই দিবেন আমাকে। সাগর শুনে উষার কথা নিজের গালে রাখা উষার হাতটা নিজের হাতের আঁচলে নিয়ে নেয়। তারপর উষার কপালে নিজের অধর স্পর্শ করে সাগর উষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে কিছুটা, শক্ত কণ্ঠে বলে, অনেক বলে ফেলেছিস, এবার ঘুমা, কাল অনেক কাজ আছে। উষা শুনল না সাগরের কথা, সেভাবেই পড়ে রইল।